অনেক দিন আগের কথা। স্বপ্নপুর রাজ্যে সাপের উপদ্রবে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। রাজ্যের রাজাও বিষয়টি নিয়ে খুব চিন্তিত ছিলেন। সেই রাজ্যের ছোট্ট এক কোণে বাস করত সাপুরে হারাধন আর তার মেয়ে মণিমালা। মণিমালা, মা মণি, কোথায় গেলি রে? হ্যাঁ বাবা, এই তো আমি। এত ডাকছো কেন? আমার সাপের ডালা আর বিনটা দে তো মা, কাজে বের হব। ওরে বাবা রে, আমি পারবো না। তোমাকে না কতবার বলেছি বাবা, আমাকে সাপের ডালা আনতে বলবে না, আমার ভয় লাগে। সাপুরের মেয়ে হয়ে এই কথা কি তোর মুখে মানায় মা? লোকে তো হাসাহাসি করে। তোকে এত করে বলি আমার সাথে চল। বিন বাজানো, সাপ ধরা, এগুলো তো আমাদের বংশের ঐতিহ্য। এগুলো না শিখলে মান সম্মান কি থাকে রে মা? না বাবা, সে তুমি যাই বলো, আমি এসব পারবো না। সাপ দেখলে আমার গা ঘিন ঘিন করে, ভয় লাগে। মনে হয় এই বুঝি আমাকে ছোবল দিল। না রে মা, সাপ মানুষের চেয়ে কম বিপজ্জনক। মানুষ প্রতারণা করবে, কিন্তু সাপ তো প্রতারণা করবে না। সাপের ক্ষতি না করলে সাপ কখনো ক্ষতি করবে না মা। আর আমারও তো বয়স হয়ে যাচ্ছে। আমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, এই সংসারের কি হবে বলতো? এসব কথা বলো না, যাও তো, তোমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসি তবে। তারপর হারাধন তার সাপের ডালা আর বিন নিয়ে সাপ ধরতে চলে যায়। মণিমালা ঘরের কাজ সেরে বনে যায় ফুল তুলতে। বনের ভেতরে হঠাৎ ঘোড়ার পায়ের আওয়াজে ভয় পেয়ে যায় মণিমালা, আর তারপর ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। এদিকে ঘোড়া থেকে নামে স্বপ্নপুরের রাজকুমার আদিত্য। কোথায় যে গেল হরিণটা? এদিকেই তো আসতে দেখলাম। কোন ঝোপের আড়ালে যে লুকালো? মণিমালা রাজকুমারের হাতের তীর দেখে ভয়ে ভয়ে ঝোপের আড়ালে গুটি গুটি পায়ে এগোতে থাকে। আদিত্য মণিমালার পায়ের আওয়াজকে হরিণের পায়ের আওয়াজ ভেবে পিছু পিছু যেতে থাকে। হঠাৎ মণিমালা বনের মাঝে একটা সাপ দেখে চিৎকার করে ওঠে, আর রাজকুমারের হাত থেকেও তীর ছুটে মণিমালার কানের পাশ দিয়ে চলে যায়। মণিমালা দুই কানে হাত দিয়ে বসে পড়ে নিচে। কে কে তুমি? তোমার লাগেনি তো? এই গহীন বনে তুমি এলে কি করে? আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমি তো শুধু ফুল তুলতে এসেছি। ফুল তুলতে তুলতে বনের গহীনে এসে রাস্তা ভুলে গেছি। আমাকে ছেড়ে দিন। ও, তুমি বুঝি মালিনী? বাড়ি কোথায় তোমার? আমি সাপুরে কন্যা মণিমালা, মালিনী নয়। ফুল তুলতে এসেছি। তুমি সাপুরে কন্যা, অথচ সাপ দেখেই ভয় পাও? এ কেমন কথা? কিন্তু আপনি কে? আপনি বুঝি শিকারী? হ্যাঁ, শিকারী তো বটেই, তবে পরিচয় হলো স্বপ্নপুরের রাজকুমার আদিত্য কুমার। রাজকুমার? মণিমালা সেখান থেকে দ্রুত চলে যায় নিজের বাড়িতে, আর রাজকুমার অবাক দৃষ্টিতে চেয়ে থাকে মণিমালা চলে যাওয়ার দিকে। পরদিন রাজকুমার তার ঘোড়া নিয়ে মণিমালার বাড়ির সামনে আসে। বাড়িতে কেউ আছেন? রাজকুমার, এই গরিবের বাড়িতে এই অধমের কি কোনো কাজে কোনো ভুল হয়েছে? বাবা, কি হয়েছে? মাথা নিচু করে দুহাত জড়ো কর, সামনে রাজপুত্র আদিত্য দাঁড়িয়ে আছে। কেন বাবা? উনি তো মানুষ, ভগবান তো নয়। তাহলে মাথা নিচু করে হাত জড়ো করবো কেন? মাফ করবেন, মাফ করবেন কুমার। আমার মেয়েটি বড় সরল সোজা, ও আসলে বুঝতে পারেনি। মাফ করবেন। হ্যাঁ, বড়ই বেয়াদবি। এই বেয়াদবির সাজা তো ভোগ করতেই হবে মণিমালাকে। কুমার, মাফ করে দিন। আমরা সামান্য সাপুরে অতি ছোট নগণ্য মানুষ, তাই একটা ভুল হয়ে গেছে। আমাদের মাফ করুন। মণিমালা, এসো, আমার ঘোড়ার পিঠে উঠে বসো।
তোমার বেয়াদবির শাস্তি তোমাকে পেতে হবে, কোনো মাপ নেই। বাবা, আমি যাব না, তুমি চলে যেতে বলো কুমারকে। কুমার, মাফ করুন দয়া করে। বিচলিত হবেন না, আমি মণিমালাকে আবার এখানে পৌঁছে দিয়ে যাব, ভরসা রাখুন। আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমার ভয় করছে, আমি বাবার কাছে যাব। এখানে তোমাকে এনেছি শাস্তি দিতে। কাল তুমি আমার শিকারে বিঘ্ন ঘটিয়েছ, আবার আজ রাজকুমারকে প্রাপ্য সম্মানও দাওনি, তাই সাজা তোমাকে পেতেই হবে। আচ্ছা, আমি এখন হাত জোর করে মাথা নিচু করছি, কথা দিচ্ছি আর কখনো আপনার শিকারে বাধা দেব না। এখন আমাকে যেতে দিন। এত সহজে তো যেতে দেব না। তোমার শাস্তি হলো রোজ বনের সবচেয়ে সুন্দর ফুলগুলো তুলে মালা বানিয়ে আমার গলায় পরিয়ে দেওয়া। কি বলছেন কুমার, এ সম্ভব? ফুল তুলে মালা আমি গাঁথতে পারবো, কিন্তু মালা পরাতে আমি পারবো না। তুমি কিন্তু আবারও কুমারকে অসম্মান করছো, এটা আমার আদেশ। এদিকে মণিমালা বাধ্য হয়েই এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর রোজ কুমারের গলায় মালা পরিয়ে দেয়। এভাবে মণিমালা এবং কুমারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কি হয়েছে মণিমালার? এতক্ষণ অপেক্ষা করছি, ওর কোনো দেখা নেই। যাই, আজ আর মণিমালা আসবে না, আমি মহলে ফিরে যাই। না, মহলে ফেরার আগে মণিমালার বাড়ির দিকে যাই, দেখি মণিমালার কিছু হয়েছে কিনা। মণিমালা, মণিমালা, কি হয়েছে মণিমালা? তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন? কি হয়েছে বলো আমাকে। বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবা চিকিৎসার মতো কোনো অর্থ সম্পদ ও পুঁজি নেই। কি যে করব বুঝতে পারছি না। আমার যে সাপ দেখেও ভয় লাগে, তাই সাপ খেলা দেখাতেও যেতে পারছি না। আমি চিকিৎসা করাবো তোমার বাবার। রাজদরবারের সবচেয়ে গুণী বৈদ্য তোমার বাবার রোগ সারাবে। এ হয় না কুমার, তুমি ফিরে যাও। আমি তোমার থেকে কোনো সাহায্য এইভাবে নিতে পারবো না। কেন পারবে না মণিমালা? আমি কি তোমার কেউ না? কেন আমাকে আপন ভাবতে পারছো না? তুমি কুমার, আমি সামান্য সাপুড়ে কন্যা। তোমার দাসী হওয়ার মতো যোগ্যতাও আমার নেই। তোমার থেকে বেশি কিছু আশা করা আমার অধর্ম হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই মণিমালা, তখন হয়তো আর কিছুই অধর্ম হবে না। না, এই কথা বলো না কুমার। এই কথা কেউ শুনে ফেললে আমার মান যাবে। আমি এক গরিব অসহায় মেয়ে, তোমার সাথে বিয়ের কথা আমি কল্পনাও করতে পারি না। আমি তোমাকে ভালোবাসি মণিমালা, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি চাও না আমাকে বিয়ে করতে? গরিবের ভালোবাসার কোনো অর্থ নেই। তুমি চলে যাও কুমার, দয়া করে চলে যাও। এই কথা বলেই মণিমালা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কুমার মন খারাপ করে রাজ্যে ফিরে যায়। মণিমালা বাবার অসুখের খরচ চালাতে বাধ্য হয়ে সাপ আর বিন নিয়ে সাপ খেলা দেখাতে শুরু করে। রাজ্যে ঘুরে ঘুরে সাপ খেলা দেখায় সে। এভাবে একসময় মণিমালা উপযুক্ত সাপুরিনী হয়ে ওঠে, আর এদিকে তার বাবাও সুস্থ হয়ে যায়। আহ! এ কি সর্বনাশ হলো আমার! আমার কুমারকে কেউ বাঁচাও! এ বড় বিষধর সাপ রাজা মশাই, এ সাপের বিষ তুলতে গেলে স্বয়ং এই সাপকেই লাগবে, তাছাড়া রাজকুমারকে বাঁচানো সম্ভব না। না, এ হতে পারে না। আমার কুমারকে বাঁচিয়ে তুলতেই হবে। দেশের সব বড় বড় বৈদ্যকে ডাকো, যেভাবেই হোক কুমারকে বাঁচিয়ে তুলতে হবে। একটা উপায় আছে মহারাজ। কি উপায়? বলো বলো, কি উপায়? কোনো বৈদ্যকে দিয়েই কাজ হবে না। যদি কোনো কুমারী নারী টানা 3 ঘন্টা বীণ বাজাতে পারে, তবে এই কালসাপ হাজির হবে আর রাজকুমারের দেহ থেকে বিষ তুলে নেবে।
টানা 3 ঘন্টা, কিন্তু এতক্ষণ বিন বাজানো কি সম্ভব? শুধু তাই নয়, এখানে আরো একটা বিপদ ঘটতে পারে মহারাজ। কি বিপদ? কি বিপদ ঘটতে পারে? এতে যে মেয়ে বিন বাজাবে তার মৃত্যু ভয় থাকবে। যে করেই হোক রাজকুমারের প্রাণ বাঁচাতেই হবে। প্রহরী, প্রহরী, ঘোষণা দিয়ে দাও, যে কুমারী নারী বিন বাজিয়ে রাজকুমারের দেহ থেকে বিষ নামাতে পারবে তাকে রাজকুমারের সাথে বিয়ে দেওয়া হবে, আর অর্ধেক সম্পত্তি লিখে দেওয়া হবে। এরপর পুরো রাজ্যে ঘোষণা করা হয়, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, রাজকুমার আদিত্যকে কাল সাপে কেটেছে। রাজা তাই গ্রামে এক প্রস্তাব রেখেছে, রাজকুমারের কালো বিষ যে নামাতে পারবে অর্ধেক রাজত্ব সহ রাজা তাকে রাজপুত্রবধূ করবে। তখনই পাশ দিয়ে বাবার সাথে সাপ খেলা দেখাতে যাচ্ছিল মণিমালা। বাবা, এ কি শুনছি? রাজকুমারকে সাপে কেটেছে। আমি যাব বাবা, রাজকুমারের বিষ আমাকে নামাতেই হবে। কিন্তু মণিমা, এই সাপের বিন বাজালে তোকে মরতেও হতে পারে। এ হয় না মা। বাবা, এত ভাবার সময় নেই, আমাকে যেতেই হবে। এরপর মণিমালা এবং হারাধন রাজপ্রাসাদে চলে গেল। এদিকে তারা দেখতে পেল আদিত্যের সারা শরীর নীল হয়ে আছে। এ কি, তোমরা কে? আমরা সাপুরে হুজুর, আমার মেয়ে চাই বিন বাজিয়ে রাজপুত্রকে বাঁচিয়ে তুলতে। আর সময় নেই, তোমরা তাড়াতাড়ি এসো, বিন বাজানো শুরু করো। মণিমালা বিন বাজাতে শুরু করলো। মণিমালার বিনের সুরে পুরো প্রাসাদে সুরের বন্যা বয়ে গেল। মণিমালার বিনের সুরে রাজ্যের সাপেরাই নয়, মানুষেরাও মোহিত হতে লাগলো। কিন্তু বিনের আওয়াজ সহ্য করতে পারল না কেবল রানী সুধা আর তার দাসী সুফিয়া। ওহ, কি বিষাক্ত আওয়াজ, কি বিষাক্ত সুর! আমার যে আর সহ্য হচ্ছে না। সুফিয়া, সুফিয়া, কি হচ্ছে এসব? রানীমা, আপনি জানেন না সাপুরে কন্যা মণিমালা এসেছে রাজপুত্রকে বাঁচানোর জন্য। আপনি নিদ্রাচ্ছন্ন ছিলেন, তাই ডাকার সাহস পাইনি। কি বলছিস সুফিয়া? ই হতে পারে না। রাজপুত্র বেঁচে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। কোনোভাবেই রাজপুত্রকে বাঁচতে দেয়া যাবে না। কিন্তু কি করে রানীমা? ওই মণিমালার বিনের সুরে রাজ্যের সব সাপ মোহিত হচ্ছে। সব সাপ রাজপ্রাসাদের দিকে আসছে। সবাই বলা বলি করছিল সাপেরা সব মণিমালার আয়ত্তে চলে আসছে, আর মণিমালা নাকি সাপকে দিয়ে কথাও বলাতে পারে। না না সুফিয়া, এ হয় না। এমন হলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমার এত দিনের চক্রান্ত সবকিছু সবাই জেনে যাবে। তাহলে রাজা হয়তো আমাকে প্রাসাদ থেকে বের করে দেবে। কিন্তু কেন রানীমা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? রাজকুমারকে সাপে কাটার পেছনে আপনার কোনো হাত নেই তো? রাজকুমারের মা অর্থাৎ বড় রানী লীলাবতী কিন্তু সাপের কামড়েই মারা গেছিল, মনে আছে তো? তা তো মনে আছে, কিন্তু তার সাথে কুমারকে সাপে কাটার কি সম্পর্ক? কারণ চক্রান্ত করে লীলাবতীকে সাপের কামড়ে মেরেছিলাম। এই সাপ খুব বিষাক্ত এক সাপ। কুমারকে যে সাপ কেটেছে তা আমারই নির্দেশে। এ আমারই পোষা সাপ। পৃথিবীর কোনো বেদিনেই সাপুরে এই সাপ হাজির করতে পারে না। আমি ভেবেছিলাম কুমার মরে গেলে আমার ছেলে বায়েজিদ শাহকে এই রাজ্যের রাজা বানাবো। এসব কি বলছেন রানীমা? এ কথা কেউ জেনে গেলে আমাদের গর্দান যাবে। সবাই বলা বলি করছিল মণিমালা নাকি কুমারকে বাঁচিয়ে তুলতে পারবে। যে করেই হোক ওই মণিমালাকে আটকাতে হবে, না হলে বিপদ ঘটে যাবে। এখনই কিছু একটা করতে হবে সুফিয়া, চল আমার সাথে। তারপর সুধা এবং সুফিয়া রাজ দরবারের দিকে রওনা হলো। রাজ দরবারে সবাই তখন মণিমালার বিনের সুরে মুগ্ধ। তখনই রানী বলল,
থামো, বন্ধ করো এই বিনের আওয়াজ। মণিমালা বিন বাজানো থামিয়ে দিল। সর্বনাশ, সর্বনাশ! এ আপনি কি করলেন রানীমা? শুভ কাজে বিঘ্ন ঘটালেন। এবার হয়তো কখনোই আর কুমারকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে না। এ তুমি কি করলে রানী? কেন বিনের শব্দ থামিয়ে দিলে? এবার কি হবে? আমার কুমারকে আমি আর ফিরে পাবো না। রাজামশাই, আমাকে ভুল বুঝবেন না। কুমারের জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার। আমি হয়তো কুমারকে পেটে ধরিনি, কিন্তু ও আমার কাছে সেলিমের মতোই আপন। আমি শুধু চেয়েছি রাজ দরবারে আর কোনো ক্ষতি যেন না হয়। এসবের মানে কি? কি বলতে চাইছো তুমি? আমি কিছু তো বুঝতে পারছি না। রাজামশাই, এই মেয়ে অসতী। কোনো অসতী নারী যদি এই কালবিন বাজায়, তবে এই বিনের সুরে সাপ আসার কোনো সম্ভাবনা নেই। কালবিন বাজানোর জন্য অবশ্যই ওই নারীকে সতী হতে হবে। কি প্রমাণ আছে তোমার কাছে? আমার দাসী সুফিয়া ওকে দেখেছে অন্য এক পুরুষের সাথে। জি মহারাজ, আমি নিজে চোখে দেখেছি এই মেয়েকে। না, মিথ্যে কথা। এসব সব চক্রান্ত, সব মিথ্যা কথা। বুঝে শুনে কথা বলো তোমরা। কারো কথা মিথ্যে হলে তার গর্দান যাবে। মণিমালা অসতী হয়ে বিন বাজালে রাজ দরবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি? রানীমা ঠিকই বলছেন রাজামশাই, কিন্তু মণিমালা খুব ভালো মেয়ে। ওর মতো ভালো মেয়ে রাজ্যে দুটো নেই। মণিমালা অবশ্যই সতী সাবিত্রী। তাই যদি হয়ে থাকে তবে পরীক্ষা হয়ে যাক। কিন্তু রানীমা, এখন এসব করার সময় নেই। এত সব আয়োজন করতে গেলে কুমারকে বাঁচানো যাবে না। আমি আর কিছু শুনতে চাই না। কুমারকে বাঁচানোর শেষ চেষ্টা আমাকে করতেই হবে। মণিমালা, তুমি আবার শুরু করো। রাজার আদেশে মণিমালা আবারও বিন বাজাতে শুরু করলো, আর আস্তে আস্তে আবারও পুরো রাজ্যে মণিমালার বিনের সুর প্রভাবিত হতে শুরু করে। এদিকে রানী পড়ে যায় মহা চিন্তায়। দাসীকে নিয়ে সে আবারও নিজের ঘরের দিকে রওনা হয়। এবার কি হবে সুফিয়া? কাল সাপের তো এবার ঘুম ভেঙে যাবে বিনের সুরে। কিন্তু রানীমা, সাপ যদি আপনার বশে থাকে, তাহলে তো আপনার অনুমতি ছাড়া এসব যাবে না কোথাও। এই সাপ আমি গত 22 বছর ধরে আমার অনুগত করে রেখেছি। এই সাপ একবার মানুষকে ছোবল দিলে পরবর্তী 1 বছর ঘুমিয়ে থাকে। তাই কারো সাধ্য নেই এই সাপ হাজির করার। কিন্তু মণিমালার বিনের সুর এতই প্রখর যে সাপের ঘুম ভেঙে যাবে। তখন সাপ মণিমালার বশে চলে যাবে। এদিকে মণিমালা বিন বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে যায়। মণিমালার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে, কিন্তু মণিমালা বিন বাজানো বন্ধ করে না। মণিমালার বাবা হারাধান কাঁপতে শুরু করে। মা মণিমালা, তুই থাম এবার। সাপ আসবে না। তুই তো বিন বাজাতে বাজাতেই মরে যাবি। রাজ্যে সবাই হতাশ হতে শুরু করে। এদিকে কুমারের শরীর বিষে নীল থেকে আস্তে আস্তে কালচে হতে শুরু করে। মণিমালার 2 চোখ থেকে অশ্রু বের হয়ে পড়তে শুরু করে। আমি আগেই বলেছিলাম এই মেয়ে অসতী। ও যদি সতী হতো তাহলে অবশ্যই এতক্ষণে আমরা সাপের দেখা পেতাম। কোনো অসতী নারী এই রাজ দরবারে প্রবেশ করার জন্য অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে। তোমার গর্দান যাবে। রাজামশাই, সময় তো এখনো শেষ হয়নি। শেষ পর্যন্ত অপেক্ষা করুন রাজামশাই। আমার মণিমা অসতী নয়, এত বড় অপবাদ দেবেন না আপনারা। শুধু অপবাদই নয়, মিথ্যা বলার অপরাধে তোমাদের গর্দান যাবে। হঠাৎ রাজদরবারের আবহাওয়া পরিবর্তন হতে শুরু করলো। ঝোড়ো হাওয়ায় সবকিছু অন্ধকার হতে লাগলো, কিন্তু মণিমালা তখনও বিন বাজানো থামাচ্ছে না। মণিমালা, ওঠ, চল এখান থেকে। ঝোড়ো হাওয়ায় সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। চল এখান থেকে। মণিমালা কোনো কথা গ্রাহ্য না করে বিন বাজাতে ব্যস্ত থাকে। আর মুহূর্তেই ঝোড়ো হাওয়া থেমে যায়, আর হঠাৎ সেখানে হাজির হয় বড় কাল সাপ। সবাই সাপ দেখে ভয়ে গুটিয়ে গেল। মণিমালা বিন বাজানো থামালো, আর কাল সাপ মণিমালাকে দেখেই ফনা নামিয়ে
মাথা নিচু করে ফেলল। আমাকে ডেকেছেন মণিমা, বলুন আপনার কি উপকার করতে পারি? তুমি কুমারকে কেন কামড়েছো? কুমার তোমার কি ক্ষতি করেছিল? জবাব দাও আমাকে। কুমারকে কামড়াতে আমাকে আদেশ করা হয়েছিল মণিমা, আমি শুধু আমার আদেশ পালন করেছি। আদেশ? রাজকুমারকে কাটতে তোমাকে কে আদেশ দেবে? কার এত স্পর্ধা? কে কুমারের এত বড় ক্ষতি করবে? রানী সুধা আমাকে আদেশ করেছিলেন, তার আদেশেই আমি রানী লীলাবতীকে কেটেছিলাম, কারণ আমি তারই পোষ্য প্রাণী মাত্র। সাপের মুখে এমন কথা শুনে রাজা বলল, বন্দি করো এই ডাইনিকে, সাথে ওর দাসীকেও। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি কেন এই সব বুঝতে যাব? এসব সবই মণিমালার চক্রান্ত। আমি নিজেও কুমারকে আমার সন্তানের মতো ভালোবাসি। আমি কেন কুমারের এত বড় ক্ষতি করতে যাব? কাল সাপ কখনোই মিথ্যে বলে না রানীমা। আপনি সব সত্যি স্বীকার করুন, না হলে হয়তো এই সাপের হাতেই আপনার মৃত্যু হবে। আমি যা করেছি, যা বলেছি, সব রানীমার নির্দেশে। রানীমা বলেছিল আমি তার কথা না শুনলে আমার গর্দান যাবে। আমি দাসী মানুষ, রানীর কথায় এমন করতে বাধ্য হয়েছি। আমাকে ছেড়ে দিন রাজামশাই। তোমাদের পাপের প্রাপ্য সাজা তোমরা পাবে, পেতেই হবে। এ পাপ ক্ষমার অযোগ্য। তুমি এখন কুমারের শরীর থেকে বিষ তুলে নাও। আর দেরি করো না কালসাপ, দেরি করলে হয়তো কুমার আর বেঁচে ফিরবে না। মণিমালার কথায় কালসাপ কুমারের শরীর থেকে বিষ শুষে নিল, আর আস্তে আস্তে কুমারের শরীরে স্বাভাবিক মানুষের মতো রং হয়ে গেল। চিন্তা করবেন না রাজামশাই, বিষের প্রভাব আর নেই। কিছুক্ষণের মধ্যেই কুমার সুস্থ হয়ে যাবে। এখন আর চিন্তার কিছুই নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। অনেক ধন্যবাদ তোমাকে কালসাপ, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এখন থেকে আর কারো দাসত্ব করতে হবে না তোমায়। কালসাপ বিদায় নেয়ার সময় রানী সুধা ছুটে এলো, আর একটা লাঠি দিয়ে রাগে ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে কালসাপটাকে মারতে যায়। আর কালসাপ তখনই ঘুরে এসে রানীকে ছোবল দেয়। কালসাপ ছোবল দিতেই সুধা লুটিয়ে পড়ল, আর কালসাপ মুহূর্তের মধ্যেই চলে গেল। রাজ সৈন্যরা সুফিয়াকে বন্দি করল। রাজদরবারের সবাই মণিমালার প্রশংসায় মেতে উঠল। মণিমালা, তুমি অসাধারণ মানবী। সবই আপনাদের দোয়া রাজামশাই। কিছুক্ষণের মধ্যেই কুমারের জ্ঞান ফিরতে শুরু করলো। মহারাজ, কুমারের জ্ঞান ফিরতে শুরু করেছে। কুমার এবার সুস্থ হয়ে যাবে। রাজকুমারকে নিজ কামরায় নিয়ে যাও, ওর এখন বিশ্রাম প্রয়োজন। যত্ন আপ্যায়নে যেন কোনো কমতি না হয় কুমারের। কুমারের ঘরের সামনে 4 জন সেনা নিযুক্ত করো, কোনোভাবেই যেন কোনো শত্রু কুমারকে আক্রমণ করতে না পারে। রাজার আদেশ মতো কুমারকে নিয়ে যাওয়া হলো এবং সব ব্যবস্থা করা হলো। এই নাও 10,000 স্বর্ণ মুদ্রা। জানি কুমারের মূল্য এর চেয়েও অনেক গুণ বেশি, তবে কথা দিচ্ছি সারা জীবন তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে রাজকোষাগার, আর তোমাদের আর কষ্ট করে সাপ খেলা দেখিয়ে বেড়াতে হবে না। কিন্তু মহারাজ, আপনি তো ঘোষণা দিয়েছিলেন যে যে কুমারকে বাঁচাতে পারবে আপনি তার সাথে কুমারের বিয়ে দেবেন। ছোট মুখে এত বড় কথা কেন বলছো? তুমি কি জানো তোমার এই স্পর্ধার জন্য আমি তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারি? যা বলছি তাই করো। কিন্তু রাজামশাই, আপনি তো এমনই ঘোষণা দিয়েছিলেন, আর তাই মণিমালা জীবন বাজি রেখে রাজকুমারকে বাঁচিয়েছে। তবে কি আপনি প্রতারণা করলেন আমাদের সাথে? সামান্য একটা সাপুরে হয়ে এমন কথা তুই ভাবলি কি করে? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ? প্রহরী, কে কোথায় আছো? বন্দি করো এই মূর্খ সাপুরেকে। আর রাজার মুখে মুখে কথা বলার জন্য আমি ওর জিহ্বা কেটে নেওয়ার নির্দেশ দিলাম। সৈন্যরা এসে হারাধনের চারপাশে ঘিরে ফেলল। রাজামশাই, আমাদের মোহর, টাকা পয়সা বা রাজকুমার কিছুই চাই না। আপনি শুধু আমার বাবার জীবন ভিক্ষা দিন, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ, তাই যাও,
তোমার মূর্খ পিতাকে বোঝাও ভালো করে, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ করতে নেই। এবারের মতো ছেড়ে দিলাম, আর কখনো যেন তোমাদের মুখ না দেখি। মণিমালা তার পিতা হারাধনকে নিয়ে বাড়ির পথে রওনা হয়। এই দুনিয়ার সবাই স্বার্থপর আর প্রতারক রে মা, কারো কথার দাম নেই। চুপ করো বাবা, রাজকুমার সুস্থ হয়ে গেছে এতেই আমি খুশি। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি বাবা, আমার আর কিচ্ছু চাই না। দুরন্ত মণিমালা শান্ত হয়ে যায়। বনে আর ফুল তুলতে সে যায় না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারো সাথে ঠিকমতো কথা বলে না, আড়ালে বসে কাঁদে। নিজের মনের দুঃখ সে মনে চেপে রাখে, কিন্তু প্রকাশ করে না। বাবাকে দেখলে চোখে জল লুকায়। এদিকে হারাধন তার মেয়ের মনের গতিবিধি বুঝতে পারে। মারে, তুই ছাড়া আর আমার এই দুনিয়ায় কেউ নেই। তুই যদি এত মন খারাপ করে থাকিস, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি এমন কেন বলছো? আমি ঠিক আছি। মারে, আমি সবই বুঝি, কিন্তু দেখ মা, এভাবে আর কতদিন? গত একটা মাস ধরে তুই এমন মনমারা হয়ে আছিস। আমি বাপ হয়ে তোর এমন অবস্থা দেখতে পারি না। আমি তোর বিয়ে দেব মা। না বাবা, আমি বিয়ে করতে পারবো না, এমন কথা বলো না তুমি। আমার বয়স হয়েছে মা, কদিনই বা বাঁচবো? আমার কি শখ হয় না নিজ হাতে আমার মেয়েটাকে সাজিয়ে বিয়ে দিতে? তোর মা বেঁচে থাকলে সেই সব করতো, তুই না করিস না মা। মণিমালা কিছু না বলে চুপ করে বসে থাকে। তুই আর চুপ করে থাকিস না মা, তোর এই চুপ থাকাটা আমি সহ্য করতে পারি না। তুমি মন খারাপ করো না বাবা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। তুই অনেক ভালো রে মনি, তুই অনেক লক্ষ্মী মেয়ে, তুই অনেক সুখী হবি। দোয়া করি সৃষ্টিকর্তা সব সময় তোকে ভালো রাখুক, তোর মুখের হাসি আবার ফুটুক। 1 মাস পর কুমার সুস্থ হয়ে রাজ দরবারে প্রবেশ করে। সবাই আনন্দ করো, উল্লাস করো, কুমার সুস্থ হয়ে উঠেছে। কুমার খোদার রহমতে আমাদের রাজ দরবারে ফিরে এসেছে। কিন্তু বাবা, আমি সুস্থ হলাম কি করে? সুদূর বাহরাইন থেকে আনা বৈদ্য তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছে। তাকে যথাযথ পুরস্কারও দেওয়া হয়েছে। ওসব দুঃসময়ের কথা থাক বাবা, তুমি সুস্থ হয়ে উঠেছো, এটাই আমরা খোদার কাছে শুকরিয়া আদায় করি। কুমার রাজ দরবার থেকে বেরিয়ে মণিমালার উদ্দেশ্যে রওনা হয়। আর মণিমালার বাড়ির সামনে গিয়ে বলে, মণিমালা, মণিমালা। রাজকুমার, আপনি হঠাৎ এখানে? এই গরিব আপনাদের আবার কি ক্ষতি করেছে? এভাবে কেন বলছেন? কি হয়েছে? মণিমালা কোথায়? আমি মণিমালার সাথে দেখা করতে চাই। মণিমালার সাথে দেখা করে কি হবে কুমার? মণিমালার সামনে বিয়ে, মণিমালার সাথে এভাবে দেখা করতে আসলে মণিমালার বদনাম হবে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এভাবে আসবেন না। বিয়ে মানে? কখনোই না, এ অসম্ভব। মণিমালার বিয়ে অন্য কারোর সাথে হতে পারে না। আপনি নিশ্চয় মণিমালাকে জোর করে বিয়ে দিচ্ছেন। আমার মেয়েকে আমি জোর করে বিয়ে দিই বা তার স্বস্থায়ী বিয়ে দিই, এটা তো আপনার দেখার বিষয় নয় কুমার। ফিরে যান। না, আমি ফিরে যাব না। আমি মণিমালাকে নিয়েই প্রাসাদে ফিরব। আপনি তখন কোথায় ছিলেন কুমার, যখন আপনার পিতা আমাদের অপমান করে বের করে দিয়েছিলেন? আজ আপনি এখানে দাঁড়িয়ে আছেন কারণ মণিমালা আপনাকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিল, অথচ আপনার বাঁচানোর পুরস্কার হিসেবে আমরা শুধু পেয়েছিলাম অপমান আর বঞ্চনা। কি বলছেন এসব? বাবা তো আমাকে বলেছেন বাইরের রাজ্য থেকে আনা বৈদ্য দিয়ে চিকিৎসা করার পরে আমি সুস্থ হয়েছি। আপনার বাবা মিথ্যে বলেছে। মণিমালার অবিশ্বাস্য এই ত্যাগের কথা পুরো রাজ্যই জানে। যাই হোক, এই গরিবের দুয়ারে আর আসবেন না কুমার, ফিরে যান।
আগামী রবিবার মণিমালার বিয়ে, এভাবে আর মণিমালাকে খুঁজতে আসবেন না। কুমার হতাশ হয়ে প্রাসাদে ফিরে যায় আর অনুমতি ছাড়া প্রবেশ করে রাজার বিশ্রাম কক্ষে। বাবা, আপনি আমাকে মিথ্যা কেন বলেছেন? এ কি ধরনের অভদ্রতা কুমার? অনুমতি ছাড়া তুমি আমার কক্ষে প্রবেশ করলে, আবার উচ্চস্বরে কথা, এগুলো কি ধরনের বেয়াদবি? আপনি আমাকে মিথ্যা কেন বলেছেন পিতা? কেন বলেছেন বাইরে থেকে বৈদ্য আনিয়ে আপনি আমার চিকিৎসা করিয়েছেন? আমি সব সত্যি জেনে গেছি বাবা। মণিমালা নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছে। কুমার, তুমি এখনো ছোট, ভালো মন্দ কিছু বুঝতে শেখোনি। আপনি ঘোষণা দিয়েছিলেন যে নারী আমার জীবন বাঁচাতে পারবে সে হবে এই রাজ্যের পুত্রবধূ। তাহলে কেন আপনি ঠকিয়েছেন তাদের? একজন রাজকুমারের স্ত্রী মানে বোঝো তুমি? এই রাজ্যের ভবিষ্যৎ রানী। আর একজন তুচ্ছ সাপুরে কন্যাকে আমি কখনো এই রাজ্যের রানী হিসেবে দেখতে পারবো না। এতে রাজ্যের বদনাম হবে। আমি অন্য রাজ্য থেকে রাজকন্যা এনে মহা সমারোহে তোমার বিয়ে দেব। তুমি মাথা থেকে ওসব চিন্তা ঝেড়ে ফেলো। আমি মণিমালাকে ভালোবাসি পিতা। আমি মণিমালা ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। যে মানুষেরা আমার প্রাণ বাঁচিয়েছে তাদের সাথে প্রতারণা করতে পারি না আমি। আপনি প্রতারক হতে পারেন, কিন্তু প্রতারণা আমার ধর্ম নয়। এই কথা বলে কুমার রাজার বিশ্রাম কক্ষ থেকে বের হয়ে যায়। কিছুদিনের মধ্যেই কুমারের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। কুমার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কুমারের এই অবস্থা দেখে রাজাও পড়ে যায় মহাচিন্তায়, কিন্তু রাজাও তার সিদ্ধান্ত নড়চড় করার লোক নয়। একজন রাজকুমার হয়ে তুচ্ছ এক সাপুরে কন্যার জন্য নিজের ক্ষতি করা তোমার শোভা পায় না। একজন ন্যায় বিচারক হয়ে কথা না রাখাটাও আপনার শোভা পায় না রাজা সুলাইমান শাহ। আমি তো যা করতে চেয়েছি তোমার ভালোর জন্যই চেয়েছি। মণিমালা আমার জন্য সবচেয়ে ভালো, সব থেকে উত্তম। আপনি মেনে নিন পিতা। আমি আজ আপনার সামনে দাঁড়িয়ে তো মণিমালার এই ত্যাগের জন্যই রয়েছি। আপনি একবার ভাবুন, যাকে আপনি তুচ্ছ বলে অবহেলা করছেন সেদিন ওই তুচ্ছ মানুষ দুটোই আপনার পাশে দাঁড়িয়েছিল। রাজ্যের কোনো সাপুরে বা সাপুরে কন্যা এগিয়ে আসেনি সেদিন। তবে কেন মণিমালার সাথে এত বড় অন্যায় করছেন পিতা? এটাই কি আপনার ন্যায় বিচার? আদিত্য, তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমি শুধু তোমার বাবাই নই, স্বপ্নপুর রাজ্যের রাজাও বটে। রাজার সাথে এমন বেয়াদবির পরিমাণ কি হতে পারে তার নিশ্চয় তোমার জানা আছে। তোমাকে এই মুহূর্তে আমি বন্দি করতে পারি। সে আপনি পারেন রাজামশাই। শুধু ক্ষমতা বলেই আপনি নিজের বড়াই করে চলেছেন। আজ থেকে তোমাকে ঘরবন্দি করা হলো। এক পা তুমি প্রাসাদের বাইরে যেতে পারবে না। যদি চেষ্টা করো তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে, জেনে রেখো। কুমারকে ঘর বন্দি করা হয়। কুমার সারাক্ষণ বসে বসে মণিমালার কথাই ভাবে। এদিকে রাজা কি করবে কিছুই বুঝতে পারে না। মহারাজ, আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি, তাহলে হয়তো আপনার এই চিন্তার অবসান ঘটবে। কি বুদ্ধি মন্ত্রী? বলো আমাকে, আমি আর চিন্তা করতে পারছি না। রাজামশাই, শুনেছি গোলাপনগর রাজ্যের রাজকন্যার জন্য পাত্র খুঁজছে রাজা আকবর শাহ। যদি বলেন তো খোঁজ নিতে পারি। সেই রাজকন্যা যেমন সুন্দর দেখতে, সে ততটাই গুণে পরিপূর্ণ। কুমারও বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে, এটাই সবচেয়ে ভালো বুদ্ধি হবে। তবে আর দেরি কেন, খোঁজ লাগাও। কিন্তু মন্ত্রী, এই প্রিন্সেস ডায়নার কথা তো আগে কখনো শুনিনি। রাজামশাই, প্রিন্সেস ডায়না উচ্চশিক্ষা লাভের জন্য বাইরে পড়াশোনা করতেন, এজন্য তেমন ভাবে পরিচিত ছিলেন না। কিন্তু নিজ রাজ্যে ফেরার পর থেকে সব রাজ্যতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। তোমার বুদ্ধিতে আমি সন্তুষ্ট মন্ত্রী। খোঁজ লাগাও, দ্রুত খোঁজ লাগাও। আর দেরি না করে প্রিন্সেস ডায়নাকে দাওয়াত করে রাজ্যে আনার ব্যবস্থা করো। জি রাজামশাই, আপনার যা আদেশ। আমি এখনই চিঠি পাঠানোর ব্যবস্থা করছি। রাজকুমার আদিত্য মন খারাপ করে বসে আছে। তার পোষা পাখি হীরামতি বারবার গুনগুন করে গান গাচ্ছে। আহ হীরামতি, একটু চুপ কর, আমাকে একটু একা থাকতে দে। এত গান বাজনা আমোদ প্রমোদ
আমার জন্য নয়। তুমি নিজেও কথা বলো না, আমাকেও বলতে চাও না। বলি, আর কতদিন মন খারাপ করে থাকবে শুনি? জানি না হীরামতি, মণিমালার কোনো খোঁজ নিতে পারছি না। জানি না মণিমালা কোথায় আছে, কি করছে। মণিমালার বাবা মণিমালাকে বিয়ে দিয়ে দেবে না তো? এসব চিন্তা করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি। তা গিয়ে খোঁজ নিয়ে আসলেই তো পারো। অবুঝের মতো কথা বলিস না হীরামতি। এই প্রাসাদ থেকে আমার বের হওয়া বারণ। কিন্তু হ্যাঁ, উপায় পেয়েছি। হীরামতি, তুই পারিস আমার মণিমালার খোঁজ আনতে। যা হীরামতি, তুই আর দেরি করিস না। ঠিক আছে বাবা, যাচ্ছি। তুমি আর চিন্তা করো না, আমি এই গেলুম আর এই ফিরে এলুম বলে। হীরামতি কুমারের কথা মতো উড়তে উড়তে মণিমালার বাড়ির সামনে গাছের ডালে গিয়ে বসল। বাড়ির উঠোনে বসেছিল মণিমালা আর তার পোষা সাপ শঙ্খনীল। শঙ্খনীল, আমাকে উপায় বলে দে। আমি কি ভুল করলাম এ বিয়েতে রাজি হয়ে? আমার যে কিছুই ভালো লাগছে না। তোমার মন যদি না চায় তবে এই বিয়ে করো না বন্ধু। মনের বিরুদ্ধে কিছু করলে সারা জীবন তোমার আফসোস থেকে যাবে। কিন্তু কুমার কি আমার সত্যি মনে করে কখনো? সে কি আমায় সত্যি ভালোবাসে, নাকি আমাকে ভুলেই গেছে? তারও কি আমার কথা মনে পড়ে এভাবে? তুমি যদি চাও তবে আমি খোঁজ নিয়ে আসতে পারি কুমারের। তা কি করে হয় রে শঙ্খ? প্রাসাদে কড়া নজরদারি সাপেদের ওপর। তোকে কেউ দেখলে মেরে ফেলবে ওরা। জীবনের এত বড় ঝুঁকি নিয়ে তোকে আমি প্রাসাদে পাঠাতে চাই না রে শঙ্খ। কিন্তু তোমার এই মন খারাপ আমার আর ভালো লাগছে না বন্ধু। আমি গিয়ে খুব সাবধানে খোঁজ নিয়ে আসবো কুমারের। হীরামতি শঙ্খনীল এবং মণিমালার কথোপকথন শুনে উড়ে যায় প্রাসাদের দিকে। প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে রাজা, মন্ত্রী সহ রাজ্যের গুণী ব্যক্তিরা। মনের বিরুদ্ধেই তাদের সাথে দাঁড়িয়ে আছে রাজকুমার। দাসীরা ফুলের ডালা হাতে দাঁড়িয়ে আছে। ঘোড়ার গাড়ি থেকে নামছে প্রিন্সেস ডায়না। স্বাগতম প্রিন্সেস, স্বপ্নপুর রাজ্যে তোমাকে স্বাগতম। ধন্যবাদ রাজামশাই, এত আয়োজনে আমি মুগ্ধ। আপনাকে স্বাগতম প্রিন্সেস। আপনাকে অনেক ধন্যবাদ কুমার। রাজকুমার নিজের ঘরে পায়চারি করছিল। তখনই উড়ে এসে তার কাঁধে বসে হীরামতি। হীরামতি, তুমি এসেছো? এত দেরি কেন করলে? এদিকে যে কত কাণ্ড হয়ে গেল। সে এত দূরের পথ উড়ে উড়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল। দাঁড়াও গো দাঁড়াও, একটু জিরিয়ে নি। রসিকতার সময় নেই হীরামতি, আমায় জানান দাও মণিমালা কেমন আছে। মণিমালার কি আমার কথা মনে পড়ে? সেও আমার মতো কি পাগল হয়ে গেছে, নাকি তার পিতার আদেশে অন্যত্র বিয়ে করতে সে প্রস্তুত? না গো না, সে ভালো নেই। সেও তোমায় অনেক অনেক ভালোবাসে আর তোমার কথাই বলে। তার সখী শঙ্খবালার সাথে করা গল্প আমি সব শুনেছি। সত্যি বলছিস হীরামতি? সেও আমার কথা মনে করে? তার মানে সে এই বিয়েতে রাজি নয়? সে আমি বলতে পারিনি, তবে সে বিয়ে করবে কিনা এটা নিয়ে দ্বিধাহীনতায় ভুগছে। শুধু তাই নয়, সে তোমার খোঁজ নেওয়ার জন্য তার সাপ শঙ্খবালাকে এই রাজ্যে পাঠাচ্ছে। কি বলছিস হীরামতি? কিন্তু তাহলে তো বিপদ ঘটে যাবে। রাজ্যের সাপ যাতে প্রবেশ করতে না পারে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন কি হবে হীরামতি? তুমি চিন্তা করো না, আমি শঙ্খনীলকে দেখা মাত্রই সব খবর জানিয়ে দেব। তুই আমায় নিশ্চিন্ত করলি হীরামতি, তুই আমার প্রকৃত বন্ধু। প্রিন্সেস ডায়না ও তার দাসী কামরায় বসেছিল। আমার উদ্দেশ্য যে এত সহজেই সফল হতে যাচ্ছে তা কখনোই ভাবতে পারিনি আমি। জানিস অনরা? ঠিক বলেছেন প্রিন্সেস, কখনো ভাবতেই পারিনি এই প্রাসাদে এত দ্রুত প্রবেশ করতে পারবো কারো সাহায্য ছাড়াই। এবারে আমি আমার মন্ত্র দিয়ে রাজ্যের সবাইকে বশীভূত করে ফেলবো। তারপর এই স্বপ্নপুরের রানী হব আমি। হ্যাঁ প্রিন্সেস, সেই দিন আর হয়তো বেশি দেরি নেই। প্রিন্সেস ও আনরা
তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উচ্চ স্বরে হেসে ওঠে। শঙ্খনীল লুকিয়ে প্রবেশ করে প্রাসাদের ভেতর। রাজকুমারের কামরার পাশে আড়ালে লুকোতেই হীরামন পাখি সাপের মাথায় চড়ে বসে। সাপ, সাপ, প্রাসাদে সাপ ঢুকেছে। দুষ্টু পাখি, এক ছোবলে তোর বেয়াদবি ছোটাবো, চুপ কর বলছি। ধরো আমাকে, ধরতে পারলে তবে তো ছবল দেবে। তুমি তো আমাকে ধরতেই পারবে না, বোকা সাপ কোথাকার। তবে রে। এই কথা বলে শঙ্খনীল এবং হীরামতি এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। আর শঙ্খনীল অনেক চেষ্টা করেও হীরামতিকে ধরতে পারে না। তারপর ব্যর্থ হয়ে সে হাঁপিয়ে যায়। কি বোকা সাপ, হাঁপিয়ে গেলে? আমি জানতাম তুমি পারবেই না। শঙ্খনীল বিরক্ত হয়ে চলে যেতে চায়। তখনই হীরামতি বলে, দাঁড়াও, ও পথ দিয়ে যেও না বোকা সাপ, ও পথে প্রহরী দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি প্রাসাদের পাখি হয়ে কেন আমার উপকার করছো? কারণ আমি জানি তুমি কেন এসেছো। আমি জানি তুমি মণিমালার বন্ধু। তুমি মণিমালাকে চেনো? তুমি কি করে জানলে আমি মণিমালার বন্ধু? সেসব কথা পরে হবে, এত কিছু বলার সময় নেই। তুমি জলদি চলে যাও, প্রাসাদে আর এসো না। প্রাসাদে আসলে যখন তখন তোমার মৃত্যু ঘটতে পারে। কিন্তু প্রাসাদে না এলে আমি কুমারের খবর কি করে পৌঁছে দেব মণিমালার কাছে? আমি পৌঁছে দেব। প্রাসাদ পেরিয়ে যে জঙ্গলটা পড়ে, ওই জঙ্গলে বড় অশ্বত্থ গাছটার নিচে তোমার সাথে আমার দেখা হবে রোজ। তখনই না হয় কুমার আর মণিমালার খোঁজ আদান প্রদান হবে। এখন দ্রুত প্রস্থান করো। হীরামতির কথা মতো শঙ্খনীল দ্রুত প্রাসাদ থেকে বেরিয়ে চলে যায় মণিমালার উদ্দেশ্যে। মণিমালা তখন উঠোনে বসেছিল আর শঙ্খনীলকে আসতে দেখেই মণিমালা দ্রুত পায়ে এগিয়ে গেল। শঙ্খনীল, তুই এসেছিস? আমার তো চিন্তায় মরে যাবার উপক্রম প্রায়। বল বল, আমাকে খবর দে, কেমন আছে কুমার? কুমার ভালো নেই গো বন্ধু, নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে, কারো কোনো কথাই শুনতে চায় না। এই কথা শুনে মণিমালা আবেগে আপ্লুত হয়। আর কুমার তাকে মনে রেখেছে এটা ভেবে একদিকে যেমন মণিমালার মনে সুখের জোয়ার বইতে থাকে, আবার কুমার কষ্টে আছে ভেবে তার মুখ বিষণ্ণ হয়ে যায়। তুমি কেমন আছো জানতে কুমার তার প্রিয় পাখি হীরামতিকে পাঠিয়েছিল। হীরামতির সাথে আমি কথা বলে এসেছি। আমি জানতাম কুমার আমাকে মনে রাখবে। কিন্তু একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর, বলো আমাকে। কুমারের বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। প্রিন্সেস ডায়নাকে আনা হয়েছে প্রাসাদে। শুনেছি সে নাকি অনেক রূপবতী আর গুণবতীও। তার থেকে বড় কথা যে সে নাকি জাদু জানে। ডায়না? প্রিন্সেস ডায়না? আমার কেন মনে হচ্ছে এই নাম আমি আগেও কোথাও শুনেছি, কিন্তু মনে করতে পারছি না। কোথায় আর দেখবে বন্ধু, সে তো ওই প্রাসাদে কেবল নতুন। তাকে খুব কম মানুষই চেনে, কিন্তু তার ক্ষমতার কথা সবাই জানে। প্রিন্সেস ডায়না রাজকুমারের ঘরে প্রবেশ করে আর ডায়নাকে দেখেই হীরামতি বলতে শুরু করে, ডাইনি, ডাইনি, ওই দেখো আমাদের কুমারের ঘরে ডাইনি চলে এসেছে। তবে রে হতচ্ছাড়া পাখি, দেখাচ্ছি মজা। এ কথা বলেই মনে মনে ডায়না মন্ত্র পাঠ করে আর তারপর চোখ খুলতেই অদৃশ্য এক শক্তি চলে যায় হীরামতির গায়ে। আর হীরামতি আর উঠতে পারে না, পাথরের মূর্তির মতো স্থির হয়ে যায়। তারপর খপ করে পাখিটিকে ধরে ফেলে প্রিন্সেস ডায়না। এবার কি করবি? তুই কি আমাকে সাধারণ কেউ মনে করেছিস? আমি চাইলেই যখন তখন দৃষ্টিবন্দী করতে পারি, আমি না চাইলে তোকে পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে হতে পারে। এমন সময় ঘরে প্রবেশ করে রাজকুমার আদিত্য। আদিত্যকে আসতে দেখেই ডায়না পাখিটিকে ছেড়ে দেয় আর হীরামতি উড়ে গিয়ে বসে আদিত্যের ঘাড়ে। কি হচ্ছিল এখানে? তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।